আজকের বিষয়ে আমরা কথা বলতে চলেছি পশ্চিমবঙ্গে আগামী 2026-এর মার্চ এপ্রিল মে মাসে হওয়ার জন্য যে প্রস্তুতি চলছে, অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচন 294 আসনের জন্য বিধায়ক নির্বাচনের জন্য যে ইলেকশন কমিশন দ্বারা নির্বাচন হবে, সেখানে কোন দল কটি আসন পাবে, পাশাপাশি কোন আসনে কোন দলের প্রার্থী বিধায়ক হবে, সেগুলো নিয়ে একটু পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করব। এ যাবৎ বিভিন্ন এপিসোডের মাধ্যমে কিন্তু আমরা এক একটা জেলা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে কিংবা এলোমেলোভাবে কিংবা সাজিয়ে গুছিয়ে আলোচনা করেছি। সেখানে আপনারা বিশেষ ধৈর্য সহকারে আগ্রহ ভরে আমাদের এপিসোডগুলো দেখেছেন, আপনাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন। এজন্য জব রিলেটেড ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এদিকে 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের পশ্চিমবঙ্গে প্রতিটি রাজনৈতিক দল যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন আর যারা পরোক্ষভাবে অংশগ্রহণ করেন, প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যে নির্বাচনী লড়াইয়ের মাঠে নেমে পড়েছে। একদিকে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আবার অপরদিকে বিরোধী দল বিজেপি। একদিকে তৃণমূল কংগ্রেস যারা 2021-এর বিধানসভা নির্বাচনে খুব ভালো ফল করেছিলেন, 294-এর মধ্যে 212টি আসন পেয়ে যারা জয়ী হয়েছিলেন, একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারা সরকার গঠন করেছিলেন। অপরদিকে বিরোধী দল বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি 294টি আসনের মধ্যে 77টি আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা পেয়েছিলেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস সেই যে একক সংখ্যাগরিষ্ঠতা বিপুল ভোটে জয়লাভ করে ঐতিহাস গড়েছিলেন, সেই জায়গা থেকে কিন্তু তারপর 2024-এর বিধানসভা 2024-এর লোকসভা নির্বাচন, তারপরে কয়েকটা যে উপনির্বাচন হলো, অর্থাৎ প্রথমবারে 2024-এর লোকসভা নির্বাচনের পর 4টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন, তারপরে আবারও এই যে 6টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হলো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তৃণমূল কংগ্রেস একের পর এক ধাপ পেরিয়ে কিন্তু তারা সাফল্যের শীর্ষে, সাফল্যের চূড়ায় পৌঁছে যেতে চলেছে। অপরদিকে বিরোধী দল বিজেপিও কিন্তু ছাড়ার পাত্র নয়, কিন্তু তাদের ফলাফলটা যদি আমরা লক্ষ্য করি তাহলে 2019-এ তারা যে 18টা সিট পেয়েছিলেন রাজ্যের 42টা লোকসভা আসনের মধ্যে, তারপরে তাদের যে ধস নামতে শুরু করেছে 2021-এর বিধানসভা নির্বাচন থেকে শুরু করে আজ পর্যন্ত, তা কিন্তু আর থামছেই না যেন। তাহলে তৃণমূল কংগ্রেস কি তাহলে এবারে নতুন করে সরকার গঠন করতে পারবে? তারা বিগত দিনের মতো 2011 সাল থেকে তারা যে বিভিন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে আসছে, এবারেও কি তাহলে তারা সেই গতিধারা বজায় রেখে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনেও তারা সরকার গঠন করতে পারবে, নাকি বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজ্যগুলিতে যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে সেই মতনই এই রাজ্যেও আবার তারা ঘুরে দাঁড়াতে সক্ষম হবে? এদিকে তো তৃণমূল কংগ্রেসের যে যুবরাজ বলে যিনি পরিচিত অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেই দিয়েছেন যে বিজেপিকে তারা নাকি বিরোধী দলের মর্যাদাই পেতে দেবেন না। আবার ওদিকে তৃণমূল কংগ্রেসের বর্তমানে যিনি মাথা অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে সিংহাসন অলঙ্কৃত করছেন, সেই মমতা ব্যানার্জিও কিন্তু ঘোষণা করেছেন যে এবারে কিন্তু বিরোধী শূন্য করে তুলবেন পশ্চিমবঙ্গ রাজ্যকে। অপরদিকে বিজেপিও কিন্তু ছাড়ার পাত্র নয়। অন্যান্য রাজ্যে তারা বিভিন্ন মন্দির, বিভিন্ন পীঠস্থান স্থাপনের মাধ্যমে মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিচ্ছে, নিজেদের সৎ ক্রিয়াকর্ম তাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও সেটা ছাড়ার পাত্র নয়। লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি সবুজ সাথী, কন্যাশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথী ইত্যাদি একাধিক জনহিতকর প্রকল্প নিয়ে আসছেন মানুষের মন জয় করার জন্য, মানুষের উপকারের পাশাপাশি নিজের ভোট ব্যাংক পূরণ করার জন্য। ওদিকে বিজেপি কিন্তু রাম মন্দির প্রতিষ্ঠা করেছে, এদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু আবার দীঘাতে অর্থাৎ পূর্ব মেদিনীপুরে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করছেন। তাহলে দেখা যাচ্ছে টক্কর কিন্তু হাড্ডাহাড্ডি চলছে, লড়াই কিন্তু খুব একদম, এবং সেই সঙ্গে আগামী দিনে তাহলে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী 2026-এর 294টি বিধানসভা আসনের এগেনস্টে ভোটে লড়াই হবে। সেখানে কোন দল কটি আসন পেতে পারে? তৃণমূল কংগ্রেস কটি পেতে পারে, কিংবা বিজেপি বা কটা আসনে জয়ী হতে পারে? সে বিষয়ে আজকে আমরা একটু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তবে 294টা আসন নিয়ে আজকে একসঙ্গে আলোচনা করব না, আজকে আলোচনা করব 294টি আসনের মধ্যে 12টা আসন নিয়ে, যে 12টা আসন কিন্তু মালদা জেলাতে অবস্থিত, এবং সেই মালদা জেলায় মোট 12টি বিধানসভা আসন নিয়ে কোন দল কটি আসন পেতে পারে সে ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যদি একটু ধৈর্য সহকারে একটু আগ্রহ ভরে এই এপিসোডটি দেখেন, তাহলে আশা করছি আপনারা কিন্তু এই জেলার অর্থাৎ আজকের আলোচ্য বিষয় মালদা জেলা নিয়ে আপনাদের আর দ্বিতীয় কোনো রকম ভিডিও দেখতে হবে না। দেখুন আজকের বিষয়ে আমরা কি আলোচনা করি, তাহলেই কিন্তু আপনাদের কাছে সমস্ত ব্যাপারটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। মালদা জেলা নিয়ে আজকে আলোচনা করার পূর্বে একটু মালদা জেলা সম্পর্কে হালকা জেনে নেব। মালদা জেলা বা মালদহ জেলা হলো ভারতের পশ্চিমবঙ্গের মালদহ বিভাগের একটি জেলা। 31শে শ্রাবণ 1354 বঙ্গাব্দে পূর্বতন মালদহ জেলার অংশবিশেষ নিয়ে মালদহ জেলা স্থাপিত হয়। এই জেলার জেলা সদর হলো ইংরেজবাজার। এই জেলাটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে 387 কিলোমিটার, যা 240 মাইল হয়, তার উত্তরে অবস্থিত।
এবারে আমরা মালদহ জেলার একটু লোকসভার ইতিহাসটা জানবো। যদি এখানে টাইটেলে দার্জিলিং বলা হয়ে গেছে, সরি ফর দ্যাট, একটু পেন্টিং মিস্টেক হয়ে গেছে, আপনারা ক্ষমা করে দেবেন। এখানে মালদহ জেলার যে লোকসভার ইতিহাস রয়েছে, অর্থাৎ 2024, তার 5 বছর আগে ঠিক 2019, 2014, 2009, এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দেখছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেস কিন্তু এখানে জয়ী হয়েছে। 2024-এর ক্ষেত্রে ঈশা খান চৌধুরী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে এখানে জয়ী হয়েছেন। ওনার প্রাপ্ত ভোট রয়েছে 5,72,395, যা পার্সেন্টেজ বা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে 41.79%। তার ঠিক 5 বছর আগে 2019-এ আবু হোসেন খান চৌধুরী, দেখুন এই আসন থেকে অর্থাৎ মালদা জেলার যে লোকসভা আসন রয়েছে সেই আসনে কিন্তু 4,44,270 অর্থাৎ 37.73% করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে জয়ী করেছেন। ঠিক একইভাবে 2014, 2019-এও সেই একই প্রার্থী আবু হোসেন খান চৌধুরী এখানে 3,80,291, 35.08%, এবং 2009-এ সেই একই প্রার্থী 4,43,377 অর্থাৎ 53.45% পার্সেন্টেজ করে এখানে জয়ী হয়েছেন। তবে একটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে, মালদা জেলায় টোটাল বিধানসভা আসন বললাম 12টা, তাহলে কি লোকসভা আসন একটাই রয়েছে? কিন্তু আমরা তো জানি এসেছি যে একটা লোকসভা কেন্দ্র গড়ে ওঠে 7টা বিধানসভা আসন নিয়ে, নিশ্চয়ই সেটাই কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ মালদা জেলাতে 2টো লোকসভা কেন্দ্র রয়েছে। তার আগে একটু বলি যে 2026-এর বিধানসভা নির্বাচন কিন্তু হচ্ছে সেই প্রধান 2 মুখ, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপির শুভেন্দু অধিকারীর মধ্যেই। দেখে নেব মালদা জেলায় কিন্তু আমরা একটু আগেই বলছিলাম যে মালদা জেলায় লোকসভা আসন কিন্তু রয়েছে 2টি, এক উত্তর মালদা আর মালদা দক্ষিণ বা দক্ষিণ মালদা। তো উত্তর মালদার মধ্যে যে বিধানসভা আসনগুলো রয়েছে, কারণ আমরা এখানে 12টা বিধানসভা আসনের কথা বলছি, তার মধ্যে উত্তর মালদার মধ্যে পড়ছে হাবিবপুর, গাজর, চাঁচর, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রাতুয়া এবং মালদহ। আর মালদা দক্ষিণের মধ্যে পড়ছে মানিকচক, ইংরেজবাজার, কোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবগড়, ফারাক্কা আর শামশেরগঞ্জ। এদের মধ্যে দেখুন এই ফারাক্কা আর শামশেরগঞ্জ এই 2টি বিধানসভা আসন কিন্তু মালদা জেলায় নয়, মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। বিষয়টা খেয়াল করবেন। কেন এটাকে তাহলে এর সঙ্গে যুক্ত করা হয়েছে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সঙ্গে? কারণ আমরা জানি যে 7টা আসন ভজাতে গেলে কিন্তু এটা একটা সুবিধা হয়, কেননা মুর্শিদাবাদ জেলায় অনেকগুলো বিধানসভা আসন রয়েছে। আমরা পরবর্তী এপিসোডে যখন আলোচনা করবো আপনাদের কাছে সেই বিষয়গুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো যেটা বলছিলাম, মালদা দক্ষিণ লোকসভা আসনটিতে দেখুন এখানে যদি আমরা ফারাক্কা আর শামশেরগঞ্জ বাদ দিই তাহলে এখানে 5টা বিধানসভা কেন্দ্র দাঁড়ায়, এবং আজকের এপিসোডে এই মালদা উত্তরের 7টা বিধানসভা কেন্দ্র আর মালদা দক্ষিণের এই 5টা বিধানসভা কেন্দ্র অর্থাৎ বৈষ্ণবগড় পর্যন্তই আমরা আলোচনা করব। আর ফারাক্কা বিধানসভা কেন্দ্র আর শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব আমরা মুর্শিদাবাদ জেলা নিয়ে যখন আলোচনা করব, অর্থাৎ পরবর্তী এপিসোডে আলোচনা করব, সেখানে আমরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। যেহেতু আজকে আমরা বা বিভিন্ন এপিসোডের মাধ্যমে আমরা জেলা ভিত্তিক আলোচনা করছি, তাই আলোচনার সুবিধার্থে বা আপনাদের বোঝার সুবিধার জন্য বিষয়টা আমি ক্লিয়ার করে ভেঙে বললাম। ক্লিয়ার করতে পেরেছি আশা করি। চলুন এবারে আমরা পরবর্তী অংশে চলে যাই। মালদা জেলার একদম 1 নম্বর বিধানসভা আসন, যেটি রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 43তম বিধানসভা আসন, সেই হাবিবপুর বিধানসভা আসনে আমরা প্রথম চোখ রাখব, যেটি মালদা উত্তর লোকসভার অন্তর্গত। আসনটি সংরক্ষিত এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব বা তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। বিধায়ক রয়েছেন বর্তমানে জয়েন মুর্মু, যিনি 2021-এ এই হাবিবপুর বিধানসভা আসন থেকে 94,075টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী হয়ে। শতাংশের হিসেবে 47.52%, মার্জিন ছিল 19,517, অর্থাৎ বিরোধী দলের থেকে 19,517। এক্ষেত্রে বিরোধী দল কে ছিলেন? তৃণমূল কংগ্রেস কিন্তু নয়, বিরোধী দল ছিলেন সিপিএম। দেখুন এখানে তার পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি 2016-র চিত্রটা দেখুন। এখানে সিপিআইএম প্রার্থী খগেন মুর্মু দেখুন এখানে জয়ী হচ্ছেন। কত মার্জিন করেছে? 2,512। মার্জিন একটু কম, কিন্তু সেই তুলনায় এখানে জয়ী হয়েছে সিপিআইএম প্রার্থী 2016-য় এই হাবিবপুর বিধানসভা আসন থেকে। তার প্রাপ্ত ভোট ছিল ওই সময়ে অর্থাৎ 2016-তে 64,095টি। আবার ঠিক একইভাবে 2011-য় যখন সমগ্র রাজ্যে পালাবদল ঘটছে, সেই সময়ে এই হাবিবপুর বিধানসভা আসনটিতে মালদা জেলায় এখানে খগেন মুর্মু সেই একই প্রার্থী কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস নয় বরং সিপিআইএম এখানে জয়ী হচ্ছেন 59,286টি ভোট পেয়ে, যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে 37.6%।
বিষয়টা ক্লিয়ার করতে পারছি। তবে চিত্রটা বদলে গেছে 2024-এ আর 2021-এ। 2021-এ আমরা দেখেছি সেখানে বিজেপি জয়ী হয়েছে, আবার ঠিক 2024-এর মানে লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও এখানে বিজেপি জয়ী হয়েছে 1,05,449টি ভোট পেয়ে। মার্জিন রয়েছে দেখুন 36,952। দেখুন মানে আমি বলতে চাইছি 2024-এর লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের মধ্যে এই যে বিধানসভা আসনটি রয়েছে এটার কথা আমি পার্টিকুলার বলছি। টোটাল লোকসভার ফলাফল কিন্তু আমি এখানে বলছি না। তাহলে কিন্তু এই 1 লক্ষ ভোট পেয়ে একটা লোকসভায় কিন্তু হয় না, তার টোটাল ভোট 1 লক্ষ হয় না, তার টোটাল ভোট কিন্তু জয়লাভ করতে গেলে 6-7 লক্ষের কাছাকাছি চলে যায়। বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি, বা 4-5 লক্ষ হয়ে যায়। আর এই আসনটিতে, এই বিধানসভা আসনটি লোকসভা কেন্দ্রের যে অন্তর্গত মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই হবিবপুর বিধানসভা আসনটিতে 2024-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এই খগেন মুর্মু এই হবিবপুর বিধানসভা আসন থেকে 2024-এর লোকসভা নির্বাচনে 1,05,449টি ভোট পেয়েছেন, যা মার্জিন হয়েছে বিরোধী দলের তুলনায় 36,952। অর্থাৎ এখানে তৃণমূল কংগ্রেসের তুলনায় 36,952 ভোট বেশি পেয়েছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। বিষয়টা আসলে ক্লিয়ার করতে পারলাম। তাহলে এখন আগামী 2026-এর যে মার্চ এপ্রিল মাসে নির্বাচন হতে চলেছে 294 বিধানসভা আসনে, সেখানে এই হবিবপুর বিধানসভা আসন থেকে কে তাহলে জয়ী হতে পারে। অ্যাকচুয়ালি এখানে লড়াই কিন্তু সিপিআইএম আর বিজেপির মধ্যে, কেননা এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে প্রবেশ করতে পারেনি। কিন্তু মানে 2024-এ যে লোকসভা নির্বাচন হলো সেখানেও দেখুন এখানে এই আসনটিতে কিন্তু বিজেপি জয়ী হয়েছে, আবার তার ঠিক আগে 2016, 2011-ই কিন্তু সিপিআইএম জয়ী হয়েছে। তাহলে এক কথায় বলা চলে এখানে তৃণমূল কংগ্রেস প্রবেশ করতে পারেনি, তাই স্বাভাবিকভাবে এখানে সিপিএম আর বিজেপির মধ্যেই কিন্তু লড়াই হবে মুখ্যত। অপরদিকে তৃণমূল কংগ্রেস এখানে থার্ড পার্টি হিসেবে কিন্তু অংশগ্রহণ করবে, যদিও বলা যায় না যেভাবে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন এগোচ্ছে, তাদের সাফল্যের চূড়ায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছে, সেদিক থেকে হয়তো এখানে তৃণমূল কংগ্রেসও ভালো পারফরমেন্স দেখাবে, কিন্তু এখানে লড়াই হবে বা এখনও পর্যন্ত সমীক্ষা দেখা যাচ্ছে সিপিআইএম আর বিজেপির মধ্যে। অপরদিকে সিপিএম যে একেবারে তলিয়ে যাচ্ছে তা নয়, সেখানে দীপশিতা কিংবা সেখানে যে আরও ভালো ভালো ইয়াং জেনারেশনরা এসেছেন তারা ভালোভাবে ভোটে লড়ছেন, সেই সঙ্গে তারা মানুষকে বোঝাচ্ছেন, নিজেদের দলীয় বিভিন্ন কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন স্বচ্ছ ভাবমূর্তি মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছেন, বিভিন্ন জনহিতকর কাজকর্ম করার চেষ্টা করছেন। সেইগুলো কিন্তু কোথায় যাবে, সেগুলো তো মানুষের কাছে পৌঁছাবে, তারা তো দেখছে। আর এই জায়গা থেকে কিন্তু এই হবিবপুর বিধানসভা আসনটিতে সিপিআইএম কিন্তু অনেকটাই এগিয়ে থাকার চেষ্টা করবে। অপরদিকে বিজেপিও কিন্তু নিজের স্থানটা 2021-এ যেটা তারা অর্জন করেছে এবং 2024-এ সেটাকে ধরে রাখতে পেরেছে, আগামী 2026-এও কিন্তু সেটা ধরে রাখার আমন চেষ্টা করবে। আবার অপরদিকে তৃণমূল কংগ্রেসও কিন্তু এখানে একবারও যেহেতু তারা প্লেস পেতে পারেনি, তারা এখানে আপ্রাণ চেষ্টা করবে, জান লড়িয়ে দেবে এখানে এই আসনটিকে তারা জয় করার জন্য। দেখা যাক আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে ইলেকশন কমিশন যে রিপোর্ট দেয়, যে ফলাফল দেয়, সেদিকেই কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে, কেননা সেখানেই কিন্তু আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হবিবপুর লেখা হয়েছে কিন্তু এটা হবে গাজল বিধানসভা আসন, অর্থাৎ সেভ করার সময় এটা গন্ডগোল হয়েছে, কেমন হবে গাজল বিধানসভা আসন। ক্লিয়ার করতে পারছি, গাজল বিধানসভা আসনটি রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 44 নম্বর বিধানসভা আসন। মালদা উত্তর লোকসভার অন্তর্গত এই গাজল বিধানসভা আসনটিতে 2021-এ চিন্ময় দেব বর্মন 1,131টি ভোট পেয়ে শতাংশের হিসেবে 45.50% করে বিরোধী দলের তুলনায় 1,798টি ভোট বেশি পেয়ে বিজেপি প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন। যদিও এই আসনটি কিন্তু শিডিউল কাস্ট অর্থাৎ তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত। এখানে যে সকল প্রার্থীরা এখানে প্রার্থী হবেন বা যে সকল ক্যান্ডিডেট এখানে ভোটে দাঁড়াবেন, তাদেরকে সেটা যে দল থেকেই হোক, বিজেপি হোক কিংবা সিপিএম হোক কিংবা তৃণমূল হোক, প্রত্যেকেই কিন্তু শিডিউল কাস্টের সার্টিফিকেট, সচিত্র প্রমাণপত্র সহ কিন্তু তাকে এখানে ভোটে দাঁড়াতে হবে। বেশ, 2016-র চিত্রটা দেখুন, এখানে কিন্তু সিপিআইএম জয়ী হয়েছে, 85,989টি ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন, মার্জিন ছিল 20,602টি। দীপালি বিশ্বাস এখানে প্রার্থী হয়েছিলেন, তিনি জয়ীও হয়েছিলেন। 2011 চিত্রটা কিন্তু একেবারে অন্যতম। এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 74,654টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন 46.06% করে, এবং সুশীল চন্দ্র রায় সে সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে 2011 সালে গাজল বিধানসভা আসন থেকে জয়ী হয়েছিলেন। কিন্তু 2024-এ দেখুন একেবারে অন্যরকম, বিজেপি কিন্তু এখানে জয়ী হয়েছে।
1,13,072টি ভোট পেয়ে মার্জিন করেছেন 38,817। অর্থাৎ লোকসভায় যে 12টা আসন বিজেপি জয়লাভ করেছে, অর্থাৎ 12টি লোকসভা আসনে জয়লাভ করেছে, সেগুলো কিন্তু এই সকল জেলার দিক থেকেই এসেছে। মার্জিন কত? 38,817। সাংসদ কে ছিলেন? খগেন মুর্মু, বিজেপির তরফ থেকে। এখন প্রশ্ন হচ্ছে 2026-এর নির্বাচনে সম্ভাব্য জয়ী কে হতে পারে। এখানে লড়াই কিন্তু হবে মূলত এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মধ্যে। তবে সম্ভাব্য জয়ী কিন্তু এখানে হতে পারে এখানে বিজেপি প্রার্থী। সেখানে ধরা যাক এখানে কিন্তু অনেকটা বলা চলে খগেন মুর্মু অর্থাৎ এখানে এমপি সিটগুলোকেই কিন্তু আবারও এখানে লোকসভা নির্বাচনে যেমন লড়ানো হয়েছিল, তাদেরকেই কিন্তু যারা বিশেষত জয়ী হয়েছিলেন তাদেরকে এবারে বিধানসভা নির্বাচনে অবশ্যই দেখতে পাওয়া যাবে। অর্থাৎ 12টা সাংসদ বিজেপি তারা কিন্তু এবারে বিধানসভা নির্বাচনে ভোটে লড়বেন, কেননা যারা এখানে জয়ী হয়েছেন তারা কিন্তু এখানে জয়লাভের সম্ভাবনা প্রবলভাবে সম্ভাবনা রয়েছে। 3 নম্বর বিধানসভা আসন মালদহ জেলার চাঁচল বিধানসভা আসন, যা রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 45তম বিধানসভা আসন। মালদা উত্তর লোকসভার অন্তর্গত এই চাঁচল বিধানসভা আসনটিতে 2021-এ নীরব রঞ্জন ঘোষ এই আসন থেকে 1,15,966টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, যা শতাংশের হিসেবে দেখা যাচ্ছে 58.08%, যা বিরোধী দলের তুলনায় অর্থাৎ বিজেপির তুলনায় 67,338টি ভোট বেশি। বিজয়ী দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। 2016 চিত্রটা একেবারে বিপরীত। এই আসন থেকে আসিফ মেহবুব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়েছেন 52,368 ভোট বেশি পেয়ে। ওই সময় ওনার প্রাপ্ত ভোট ছিল 92,590। এখানে ভোটের সংখ্যা দেখলে হবে না, কোন বছর কতটা পার্সেন্টেজে ভোট পড়েছে তারপরে কিন্তু ভোটের মার্জিন বা ভোটে জয়লাভের টোটাল ভোট কিন্তু নির্ভর করে। 2011-য় দেখুন এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু জয়ী হয়েছিলেন, 68,586টি ভোট পেয়েছিলেন। শতাংশ হিসেবে যেটা দেখা যাচ্ছে 48.69%। বিধায়ক ছিলেন আসিফ মেহবুব, সেই একই প্রার্থী অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আজকে যে আমরা মালদা জেলাটা নিয়ে আলোচনা করতে চলেছি, মালদা, এখানে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিন্তু একটি শক্তপোক্ত মজবুত ঘাঁটি, অর্থাৎ সেই অধীর চৌধুরী এখানে কিন্তু একদম যুবা পুরুষ, তার কিন্তু একটি মজবুত গড় বলা চলে এই জেলাটি। সে কারণেই দেখুন এখানে বারবারই আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে খুঁজে পাচ্ছি। 2024-এর লোকসভা ভোটেও কিন্তু এই আসনটিতে 67,265টি ভোট পেয়ে বিরোধী দলের তুলনায় মার্জিন কিন্তু সেই তুলনায় অনেক কম হলেও জয়লাভটাই এখানে বড় কথা। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে যে জয়ী হয়েছে এটাই বড় কথা। 354টা ভোট মার্জিন করেছিলেন বিরোধী দলের তুলনায়। সাংসদ ছিলেন মোস্তাক আলম এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে জয়ী করেছিলেন 67,265টি ভোট পেয়ে। এখন প্রশ্ন হচ্ছে 2026-এর নির্বাচনে তাহলে সম্ভাব্য জয়ী কে হবে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাকি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? যদি এখানে মার্জিন কিন্তু খুবই কম, মাত্র 354টি, তবুও কিন্তু এটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কাছে অনেকটাই জয়, আবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কাছেও কিন্তু এটা একটা ভীতি, কেননা জয়টা সেই জয়ই দাঁড়ায়, আর পরাজয় কিন্তু পরাজয়, সেটা একটা ভোটের এদিক ওদিকেও হয়। সেই থেকে দেখতে গেলে তো এখানে 354টা। তাহলে তবুও বলবো এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। চুলচেরা একে অপরকে টক্কর দেওয়ার চেষ্টা করবে, কেননা এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু একটু চেষ্টা করলেই জয়লাভ করতে পারে। অপরদিকে অধীর রঞ্জনও কিন্তু এখানে ছেড়ে দেবে না, তার কিন্তু প্রভাব, এতদিনের তার কাজকর্ম, মানুষের মধ্যে তার অবস্থান একেবারে ফেলা যাবে না। তাই লড়াই কিন্তু এখানে হাড্ডাহাড্ডি হবে। কোন দল জয়ী হবে সেটা বলা যাবে না। 50-50 চান্স রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে, আবার 50% চান্স রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষে। আমরা চলে যাব পরবর্তী বিধানসভা আসন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসন, যা মালদা জেলার 4 নম্বর বিধানসভা কেন্দ্র হলেও রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে এটি 46 নম্বর বিধানসভা আসন। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসনটিতে গত 2021-এর বিধানসভা ভোটে তাজমুল হোসেন 1,22,527টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, যা শতাংশ হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে 60.31%। বিরোধী দলের তুলনায় অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তুলনায় 77,473টি ভোট বেশি পেয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন, কেননা বিরোধী দল ছিলেন কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কেননা 2016 সালে এই আসন থেকেই অর্থাৎ হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসন থেকেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আলম মোস্তাক বিরোধী দলের তুলনায় 17,857টি ভোট বেশি পেয়ে এই আসন থেকে প্রাপ্ত ভোট কুড়িয়েছিলেন 60,740টি।
কিন্তু 2011 এই সময় চিত্রটা একেবারে অন্যতম। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের তাজমুল হোসেন, দেখুন তাজমুল হোসেন কিন্তু এখানে আবারও প্রার্থী হয়েছেন। দেখুন এই প্রার্থী কিন্তু দেখুন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকে 2011 লড়েছেন, তাকে আবারও কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে দল থেকে ভাঙিয়ে নিয়ে চলে গিয়ে আবার এখানে দেখুন 2021 তাকে জয়ী করছেন। অর্থাৎ এখানে প্রার্থীকে দেখেই কিন্তু মানুষ ভোট দিয়েছে, তার ভোট ব্যাংক কিন্তু যে দলে গিয়েছে সেই দলেই কিন্তু তার ভোট এসে গিয়ে সেই দলকে তিনি জয়ী করেছেন। কেননা দেখুন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন 2021, আবার ঠিক একইভাবে 2011 যখন তৃণমূল কংগ্রেসের জয় জয়কার চলছে সমগ্র রাজ্যে জুড়ে পালাবদল ঘটানোর মধ্য দিয়ে, সেই সময় কিন্তু তাজমুল হোসেন এখানে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লককে 2011 এই আসন থেকে জয় করাচ্ছেন। অর্থাৎ তাজমুল হোসেন কিন্তু একটি শক্তপোক্ত জনপ্রিয় নেতা, তার কারণেই কিন্তু সে যেখানে যে দলেই থাকছে তার জয় কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে। মানুষ এই প্রার্থীকে দেখে কিন্তু এখানে ভোট দিয়েছে, দলকে দেখে নয়। দেখে নেব 2011 ফলাফলটা কী ছিল। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে তাজমুল হোসেন প্রার্থী হয়ে এই আসন থেকে 62,019টি ভোট জয়ী হয়েছিলেন, যা শতাংশের হিসেবে দাঁড়ায় 46.19%। তবে 2024 লোকসভা ভোটে এই আসন থেকে কিন্তু 74,109টি ভোট পেয়ে মার্জিন করেছিলেন মোস্তাক আলম, যার প্রাপ্ত ভোট বিরোধী দলের তুলনায় বেশি ছিল 4,343টি। তাহলে 2026 নির্বাচনে সম্ভাব্য জয়ী কে হতে চলেছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাকি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী? কেননা এখানে লড়াই তো খুব হাড্ডাহাড্ডি, তবে এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে জয় হওয়ার সম্ভাবনা একটু কম রয়েছে সেই তুলনায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কেননা এখানে প্রার্থী কে হয় তার উপরেই কিন্তু নির্বাচন করছে বা তার উপরেই ডিপেন্ড করছে ভোটের ফলাফল। চলুন পরবর্তী বিধানসভা আসনে যাই। মালদা জেলার অন্যতম একটি বিধানসভা আসন, গুরুত্বপূর্ণ বিধানসভা আসন, যা মালদা জেলার 5 নম্বর বিধানসভা আসন মালতীপুর, যেটি রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 47 নম্বর বিধানসভা আসন। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই মালতীপুর বিধানসভা আসনটি থেকে 2021 সালে আব্দুর রহিম বক্সি 1,26,157টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে 68.02%। বিরোধী দলের তুলনায় অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তুলনায় এই আসন থেকে আব্দুর রহিম বক্সি 91,949টি ভোট বেশি পেয়েছিলেন, অর্থাৎ এখানে জয়লাভ কিন্তু তার বিপুল ভোটে জয়লাভ। অপরদিকে 2016 কিন্তু এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়ী হয়েছিলেন 50,643টি ভোট পেয়ে। মার্জিন ছিল সে সময় 2,610, অর্থাৎ মার্জিন অত্যন্ত কম ছিল। সে সময় প্রার্থী ছিলেন আলবেরুনি জুলকারনাইন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে এখানে জয়ী করেছিলেন। 2011 কিন্তু এখানে চিত্রটা ছিল একেবারে অন্যতম। বিপ্লবী সমাজবাদী পার্টির পক্ষ থেকে আব্দুর রহিম বক্সি 54,794টি ভোট পেয়ে 43.44% করেছিলেন আব্দুর রহিম বক্সি, যাকে কিন্তু দেখুন দল থেকে ভাঙিয়ে নিয়ে অর্থাৎ বিপ্লবী সমাজবাদী পার্টি থেকে ভাঙিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের দলে নিয়ে আসে, যার ফলে কিন্তু সেই একই ব্যাপার আব্দুর রহিম বক্সি এই তৃণমূল কংগ্রেসের যোগদানের কারণে কিন্তু এখানে এই আসনটি তৃণমূল কংগ্রেস জয়লাভ করে নেয়। অর্থাৎ এখানে যে কটি দলে যে কটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে 2021 সেগুলো কিন্তু হয় অন্য কোনো দল থেকে নেতা নেত্রীদেরকে ভাঙিয়ে নিয়ে এসেছে, নতুবা কিন্তু তারা পরাজিত হয়েছে। এখন 2024 লোকসভা ভোটের ফলাফলটা লক্ষ্য করলেই আমাদের কাছে বিষয়টা আর একটা ক্লিয়ার হয়ে যাবে যে আগামী 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল কী হতে চলেছে। দেখুন এখানে 2024 এই বিধানসভা আসনটিতেই অর্থাৎ 2024 লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই বিধানসভা আসন থেকে 77,720টি ভোট পেয়ে বিরোধী দলের তুলনায় 15,921 ভোটে মার্জিন করে সাংসদ মোস্তাক আলম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে জয়ী করে দিয়েছেন। অর্থাৎ আগামী 2026 লড়াই হবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মধ্যে। তবে এখানে লড়াই হাড্ডাহাড্ডি হলেও এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু ইতিমধ্যে এই আসনে অনেকটাই এগিয়ে রয়েছে, অর্থাৎ 15,921কে আগে টপকাতে হবে, তবেই কিন্তু জয়লাভ আসবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তাহলে এখন কি হয় সেটাই এখন দেখার। তবে এই ব্যাপারে আপনাদের কিছু মতামত থাকলেই, যদি মনে হয় যে না অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পারবে না, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে জয়ী হবে, কিংবা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবারে অনেকটা পিছিয়ে যাবে, সেই তুলনায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অনেকটাই এগোতে পারে, তাদের জয়লাভের সম্ভাবনা বিপুলভাবে দেখা যাচ্ছে, সেটাও কিন্তু আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন। চলে যাব 6 নম্বর বিধানসভা আসন, রাতুয়া বিধানসভা আসন, যা রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 48 নম্বর বিধানসভা আসন। মালদা উত্তর লোকসভার অন্তর্গত সমর মুখার্জি 2021 এই আসন থেকে 1,30,674টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে 59.63%। মার্জিন ছিল 75,650টি ভোট বেশি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তুলনায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়েছে। কিন্তু 2016 এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়ী হয়েছেন সমর মুখার্জি
প্রার্থী হওয়ার কারণে যিনি বিরোধী দলের তুলনায় 43,275 ভোট বেশি পেয়েছিলেন। ওই সময় ওনার প্রাপ্ত ভোট ছিল মোট 96,587টা। কিন্তু 2011 এখানেও কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ সমর মুখার্জিকেই প্রার্থী করেছিলেন এবং এখানেও কিন্তু পালাবদল ঘটলেও এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাদের এখানে মজবুত ঘাঁটি ধরে রাখতে পেরেছিলেন 74,936 ভোট পেয়ে, যা পার্সেন্টেজ করেছিলেন 48.34%। কিন্তু 2024-এ দেখুন এখানে একেবারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নিজেদের মজবুত ঘাঁটিকে ধরে রাখতে সক্ষম হয়েছে 91,880টি ভোট পেয়ে, যা বিরোধী দলের তুলনায় 33,859 ভোট বেশি। মোস্তাক আলম প্রার্থী হয়ে এখানে এই ভোট কিন্তু সংগ্রহ করতে পেরেছিলেন, এতটা ভোট তিনি কুড়িয়েছিলেন। 2026-এর নির্বাচনের সে কারণেই কিন্তু এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এখানে যেভাবে তাদের ঐতিহ্য ধরে রাখতে পেরেছে 2011, 2016, কিন্তু 2021-এ সেই জায়গাটা একটু দুর্বল হয়ে গেলেও তারা 2024-এ আবার কিন্তু সেই জায়গাটা আবার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। তাহলে সেই জায়গা তারা কি আর সহজে ছাড়তে চাইবে? অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে হারানোর জন্য কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অনেকটা মুখিয়া হয়ে থাকবে, যদিও কেননা ইন্ডিয়া জোট অর্থাৎ অন্যান্য রাজ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রাহুল গান্ধী যেভাবে এগিয়ে আসছেন তার প্রভাব হয়তো আমাদের রাজ্যে পড়লেও পড়তে পারে। আবার ওদিকে লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে ইন্ডিয়া জোট সেখানে তৃণমূল কংগ্রেস যোগদান করেনি, কিন্তু ভোটের পরেই আমরা দেখেছিলাম তাদের সঙ্গে যোগদান করেছিল। আবার এখন কিন্তু সেই জায়গা থেকে আবার বেরিয়ে আসছে, কেননা এই সকল জেলাগুলিতে, এই সকল বিধানসভা কেন্দ্রগুলিতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এগিয়ে থাকার কারণে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে তাদের বিরুদ্ধে লড়াটা কিন্তু কঠিন হয়ে যাবে। সেই জায়গা থেকেই হয়তো তারা বেরিয়ে আসছে। তাহলে এখন সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এখানে জয়লাভের সম্ভাবনা বেশি, কেননা তারা 2011, 2016 এই যে আবার 2024-এ যেভাবে তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে, সেই জায়গা ভেঙে তৃণমূল কংগ্রেসের পক্ষে এখানে জয়লাভ করা কিন্তু একেবারেই অসম্ভব বলা চলে। 7 নম্বর বিধানসভা আসন মালদা জেলার মানিকচক বিধানসভা আসন, যা রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 49 নম্বর বিধানসভা আসন। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক সাবিত্রী মিত্র 2021 সালে এই আসন থেকে 1,10,234টি ভোট পেয়ে 53.26% পার্সেন্টেজ করে বিরোধী দলের তুলনায় 33,878টি ভোট বেশি পেয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন। কিন্তু তার ঠিক 5 বছর আগে 2016 নির্বাচন অর্থাৎ 6ষ্ঠতম বিধানসভা নির্বাচনে এই আসন থেকে 78,472টি ভোট পেয়ে 12,603টি ভোট বিরোধীদের তুলনায় মার্জিন করে মোহাম্মদ মুক্তাকিন আলম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে জয়ী করেছিলেন। আবার ঠিক তার 5 বছর আগে 2011 নির্বাচনে প্রাপ্ত ভোটে 64,641টি ভোট পেয়ে 46.19% পার্সেন্টেজ করে বিধায়ক সাবিত্রী মিত্র অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন। আবার ঠিক 2024-এ এবারের লোকসভা অর্থাৎ 88তম লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলে দেখা যাচ্ছে এই আসন থেকে 82,081টি ভোট পেয়ে বিরোধী দলের তুলনায় 8,535টি ভোট বেশি নিয়ে শ্রীরূপা মিত্র বিজেপিকে জয়ী করেছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 2011, 2016, 2021 অর্থাৎ 11ই তৃণমূল, 16ই কংগ্রেস, 21-এ তৃণমূল, আবার 24-এ বিজেপি। অর্থাৎ এক একটা ভোটে মানুষ এক একটা দলকে জয়ী করেছে, এক একটা ভোটে মানুষ এক একটা দলের প্রতি ভরসা রেখেছে, এক একটা ভোটে মানুষ এক একটি সরকারকে দায়িত্ব দিয়েছে। তাহলে এখন 2026-এর বিধানসভা নির্বাচনে এখানে লড়াই কিন্তু হবে মূলত ত্রিমুখী। আমি এখানে দ্বিমুখী করেছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে, কিন্তু এখানে লড়াই হবে মূলত ত্রিমুখী, যার একদিকে থাকবে শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তারপরেই থাকবে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং তারপরে ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্রে 3 নম্বরে থাকবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। লড়াই কিন্তু এখানে হাড্ডাহাড্ডি হবে, খুবই ইন্টারেস্টিং লড়াই হবে। সকলেই কিন্তু এই জেলার ক্ষেত্রে তাকিয়ে থাকবে এই বিধানসভা কেন্দ্রটির দিকে। আমরাও তাকিয়ে থাকবো, অপেক্ষা করব এবং আপনারাও আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সেই সকল আপডেট কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। 8 নম্বর বিধানসভা কেন্দ্র মালদা জেলার অন্তর্গত মালদা বিধানসভা আসন, যা রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 50তম বিধানসভা আসন। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক গোপাল চন্দ্র সাহা 2021-এ এই বিধানসভা আসন থেকে 93,998টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। 45.23% পার্সেন্টেজ করে বিরোধী দলের তুলনায় 15,456 ভোট মার্জিন করে বিজেপি প্রার্থী হয়ে এখানে জয়ী হয়েছিলেন, বিজেপি দলকে জয়ী করেছিলেন। কিন্তু তার ঠিক 5 বছর আগে 2016 সালের এই নির্বাচনে অর্থাৎ 6ষ্ঠতম
বিধানসভা নির্বাচনে এই আসন থেকে ভূপেন্দ্রনাথ হালদার 88,243টি ভোট পেয়ে বিরোধী দলের তুলনায় 33,309টি ভোট মার্জিন করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে জয়ী করেছিলেন। এদিকে 2011 সালের নির্বাচনেও ঠিক একই প্রার্থী অর্থাৎ ভূপেন্দ্রনাথ হালদার এই আসন থেকে অর্থাৎ মালদা আসন থেকে 68,155টি ভোট পেয়ে 46.55% পার্সেন্টেজ করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যুক্ত করলেও এবারের অষ্টাদশতম লোকসভা নির্বাচন 2024-এর বিধানসভা ভিত্তিক ফলাফলটা কিন্তু চিত্র একেবারেই বিপরীত হয়ে গেছে। এখানে খগেন মুর্মু এই আসন থেকে 1,12,469টি ভোট পেয়ে বিরোধী দল অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে হারিয়েছেন 63,429টি ভোট বেশি নিয়ে। সাংসদ খগেন মুর্মু এখানে বিজেপিকে কিন্তু জয়ী করে সাংসদ হয়ে দিল্লির পার্লামেন্টে অবস্থান করছেন। তাই এবারে 2026-এর নির্বাচনে সম্ভাব্য জয়ী কে হতে পারে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নাকি ভারতীয় জনতা পার্টি নাকি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেটাই এখন দেখার বিষয়। পরবর্তী বিধানসভা আসন মালদা জেলার 9 নম্বর বিধানসভা আসন ইংরেজ বাজার, যা রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 51 নম্বর বিধানসভা আসন। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত শিরূপা মিত্র চৌধুরী ইংরেজ বাজার বিধানসভা আসন থেকে 2021-এর বিধানসভা নির্বাচনে 1,07,755 ভোট পেয়ে জয়ী হয়েছিলেন 49.96% পার্সেন্টেজ করে। মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় 20,099টি ভোট বেশি, তবে জয়ী ছিলেন বিজেপি দল। 2016 একেবারে অন্যরকম চিত্র। দেখুন এই আসন থেকে নিহার রঞ্জন রায় 1 লক্ষ, দেখুন ভোট কত বেশি, 1,07,183, 39,727 ভোট বেশি করছেন বিরোধী দলের তুলনায়। এবং তিনি কোন দল? নির্দল প্রার্থী, স্বাধীন প্রার্থী, অর্থাৎ এখানে প্রার্থী কিন্তু বিশেষভাবে শক্তপোক্ত নির্দল প্রার্থী হয়ে তিনি কিন্তু জয়ী হয়ে এখানে কিন্তু ইতিহাস গড়েছেন এই ইংরেজ বাজার বিধানসভা কেন্দ্রে। নিহার রঞ্জন ঘোষ একে যে দল কিন্তু লুফে নিতে চাবে, যে কোনো দল লুফে নিতে চাবে, কেননা যে দলেই যাবেন ওনাকে কিন্তু সেই দলই টেকে নেবে, পাশাপাশি উনিও কিন্তু সেই দলকে জয়ী হতে বিপুলভাবে সহায়তা করতে পারবেন। কিন্তু তিনি এখানে নির্দল প্রার্থী হয়ে যেভাবে জয়ী হয়েছেন তাই বলা চলে নিহার রঞ্জন ঘোষ কিন্তু এখানে একটি বিশেষ প্রভাবশালী ব্যক্তি, কিন্তু দেখা যাচ্ছে 2021-এ তিনি কিন্তু পরাজিত হয়েছেন বিজেপির কাছে। আবার ঠিক 2011-য় রাজ্যে পালাবদলের সময় সমগ্র রাজ্য জুড়ে যখন তৃণমূল কংগ্রেস জয় ঘটছে, ঐতিহাসিক জয়লাভ ঘটছে, রাজ্য জুড়ে জয় জয়কার ঘটছে, ঠিক সেই সময় এখানে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী 89,421 ভোট পেয়ে 51.78% পার্সেন্টেজ করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে জয়ী করছেন 2024-এ। তবে কিন্তু 2021-এর মতোই বিজেপি এখানে জয়ী হচ্ছে, তারা নিজেদের আসন ধরে রাখতে সক্ষম হয়েছে। 1,34,222টি ভোট পেয়ে বিরোধী দলের তুলনায় 82,872টি ভোট বেশি পেয়ে শিরূপা মিত্র চৌধুরী। এখন প্রশ্ন হচ্ছে 2026-এর নির্বাচনে সম্ভাব্য জয়ী কে হবে? বলে দেওয়া যায় এখানে কিন্তু বিজেপি দল জয়ী হবে, এটা কিন্তু পরিষ্কার। কেননা 2021-এর ন্যায় 2024-এ যে একটা বিজেপি যেভাবে ধসে যাচ্ছিল সেই জায়গা থেকেও কিন্তু এখানে তারা নিজেদের অস্তিত্ব ধরে রাখতে সক্ষম হয়েছে। সেই তুলনায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পূর্বে ভালো পারফরমেন্স করলেও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অন্যান্য জেলাতে, অন্যান্য বিধানসভা কেন্দ্রতে কিংবা সমগ্র রাজ্য জুড়ে ভালো পারফরমেন্স করলেও এই বিধানসভা আসনটিতে এবং পাশাপাশি এই মালদা জেলায় কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রভাব প্রতিপত্তি তেমন নেই বললেই চলে। সেই জায়গা থেকে দেখতে গেলে 2021-2024-এর ন্যায় বিজেপি কিন্তু এবারে 2026-এর বিধানসভা নির্বাচনেও কিন্তু এই বিধানসভা আসন থেকে জয়লাভের সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা বিপুলভাবে দেখা যাচ্ছে। চলে যাব মালদা জেলার 10 নম্বর বিধানসভা আসন এবং রাজ্যের 294টি বিধানসভা আসনের মধ্যে 52 নম্বর বিধানসভা আসন মোথাবাড়ি বিধানসভা আসন, যা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সাবিনা ইয়াসমিন এই বিধানসভা কেন্দ্র থেকে 2021 সালে 97,397টি ভোট পেয়ে 49.70% পার্সেন্টেজ করে বিরোধী দলের তুলনায় 56,573 ভোট মার্জিন করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে মাথাবাড়ি বিধানসভা আসনে জয়যুক্ত করেছিলেন। কিন্তু 2016 সালে এই আসন থেকেই সাবিনা ইয়াসমিন অর্থাৎ সেই একই প্রার্থী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে জয়ী করেছিলেন 69,089টি ভোট পেয়ে। বিরোধী দলকে তিনি হারিয়েছিলেন 2016 সালে 38,174, অর্থাৎ 2016-এ যেভাবে সাবিনা ইয়াসমিন মার্জিন করেছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সাবিনা ইয়াসমিনকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দল থেকে ভাঙিয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের দলে নিয়ে আসার ফলে কিন্তু সেই সাবিনা ইয়াসমিন আবারও তৃণমূল কংগ্রেসকে এখানে জয়যুক্ত করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ আমরা যেটা বারংবারই দেখতে পাচ্ছি মালদা জেলায় তৃণমূল কংগ্রেস
কেবল সেই সকল আসনেই 2021-এ জয়লাভ করেছে যে সকল আসনগুলিতে তারা বিরোধী দল থেকে নেতা নেত্রীদেরকে ভাঙিয়ে নিয়ে এসে নিজেদের দলে যুক্ত করার পাশাপাশি তিনি প্রার্থী করেছিলেন ভোটে এই সকল বিধানসভা আসনগুলিতে মালদা জেলায়। নচেত অন্যান্য যেগুলোতে দেখুন অন্যান্য নিজেদের পার্টি থেকে দাঁড় করেছেন সেই সকল ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে গেছে। দেখুন 2011-র ক্ষেত্রেও ঠিক সেম ব্যাপারটা হয়েছে। সমগ্র রাজ্যে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হলেও এই আসনে তারা কিন্তু জয়ী হতে পারেনি। সেই সাবিনা ইয়াসমিন কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে জয়যুক্ত করেছিলেন। দেখুন 47,466টি ভোটে 44.11% করে। তবে 2024-এ সেই সাবিনা ইয়াসমিন কিন্তু এখানে জয়যুক্ত হতে পারেননি। এখানে কিন্তু জয়যুক্ত হয়েছেন ঈসা খানা চৌধুরী। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে জয়ী হয়েছে সেই পার্টি কিন্তু নিজেদের একটা স্বচ্ছ ভাবমূর্তি, নিজেদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে। কেননা সর্বদা কিন্তু যে সাবিনা ইয়াসমিন অর্থাৎ প্রার্থীকে দেখেই মানুষ ভোট দেবে তা কিন্তু নয়, পার্টিকে দেখতে চায় মানুষ। সে কারণে 2021-এ সেই সাবিনা ইয়াসমিনকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে ভাঙিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের আওতায় আনার পর প্রার্থী করে তাকে জয়ী করেছেন ঠিকই, কিন্তু 2024-এ মানুষ কিন্তু তার উল্টো রায় দিয়েছে। তারা কিন্তু দলকে দেখে ভোট দিয়েছে। সে কারণেই কিন্তু এখানে দেখুন ঈসা খানা চৌধুরী 34,134টি ভোট তৃণমূলের থেকে বেশি নিয়ে এখানে কিন্তু এই লোকসভা আসন থেকে জয়যুক্ত হয়েছেন একটি বিপুল ভোটে। 2026-এ বিধানসভা নির্বাচনে তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই হবে, কিন্তু সেই লড়াইয়ের ক্ষেত্রে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বিপুলভাবে দেখা যাচ্ছে। অপরদিকে এখানে সাবিনা ইয়াসমিন যে প্রার্থী, তার যে ক্ষমতা, তার যে জনপ্রিয়তা, তার যে প্রভাব প্রতিপত্তি, সেই জায়গাটাও কিন্তু অনেকটা কাজ করবে। দেখা যাক কী রেজাল্ট আসে, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। তার আগে দেখে নেব মালদা জেলার 11 নম্বর বিধানসভা আসন, মোট 12টি বিধানসভা আসনের মধ্যে এবং রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 53 নম্বর বিধানসভা আসন সুজাপুর বিধানসভা আসনটি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। 2021-এ এই সুজাপুর বিধানসভা আসন থেকে মোহাম্মদ আব্দুল গনি 1,52,445টি ভোট পেয়ে জয়যুক্ত হয়েছিলেন 73.44% করে, বিরোধী দলের তুলনায় 30,163টি ভোট বেশি নিয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে। কিন্তু 2016 সালে দেখুন এই সকল আসনগুলোতে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়ী হয়েছিলেন। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি 2016 সালে মালদা জেলায় কিন্তু এক কথায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটি শক্তপোক্ত মজবুত ঘাঁটি ছিল, কিন্তু তারপরেই দেখেছি 2021-এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, কিন্তু করেছে যদিও সেগুলো কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে যে সকল প্রার্থীদেরকে ভাঙিয়ে নিয়ে এসেছেন তাদের মাধ্যমে। অর্থাৎ এখানেও যেন সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পরোক্ষভাবে যেন একটা জয়লাভ ঘটেছে 2021-এ। তাই এই কারণেই বলছি আগামী 2026-এর ক্ষেত্রে মালদা জেলায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা কিন্তু বিপুল। তবুও দেখে নেব 2016-এ ঈসা খানা চৌধুরী এখানে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে জয়ী করেছিলেন বিরোধী দলের তুলনায় 47,080টি ভোট বেশি নিয়ে 97,332টি ভোট পেয়ে। দেখুন 2011-টি একই সেম চিত্র। এখানে আবু নাসর খান চৌধুরী অর্থাৎ প্রার্থীপদ চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু দল তো সেই একই রয়েছে। 70,640টি ভোট পেয়েছেন 52.75% করে এবং 2024-এও 88তম লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলের ক্ষেত্রেও সেই একই চিত্র ধরা পড়ছে। ঈসা খানা চৌধুরী এখানে এই আসন থেকে 1,29,420টি ভোট পেয়ে বিরোধী দলের তুলনায় মার্জিন করছেন 83,629টি। বিজয়ী দল সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 26-এ কী হবে তাহলে? 26-এর বিধানসভা নির্বাচনে যদিও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবুও কিন্তু এক কথায় বলা চলে এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বিপুলভাবে দেখা যাচ্ছে। চলে যাব আমাদের আজকের মালদা জেলার 12 নম্বর বিধানসভা আসন। মোট 12টি বিধানসভা আসনের মধ্যে 12 নম্বর বিধানসভা আসন বৈষ্ণবগড় বিধানসভা আসন, যা রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে 54 নম্বর বিধানসভা আসন। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বৈষ্ণবগড় বিধানসভা আসনটিতে চন্দন সরকার 2021-এর বিধানসভা নির্বাচনে এই আসন থেকে 83,061টি ভোট পেয়ে 39.81% করে বিরোধী দলের তুলনায় অর্থাৎ বিজেপির তুলনায় 2,471টি ভোট বেশি পেয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করেছিলেন। কেননা 2016 তার ঠিক 5 বছর আগের নির্বাচনে এই বৈষ্ণবগড় বিধানসভা আসনটিতেই বিজেপি প্রার্থী স্বাধীন কুমার সরকার বিরোধী দল অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে 4,497টি ভোটে পরাজিত করে 70,195টি ভোটে তিনি জয়যুক্ত হয়েছিলেন। আবার ঠিক 2011-এ রাজ্যে পালাবদলের সময় এই আসনটিতে 62,589টি ভোট পেয়ে 43.1% করে ঈসা খানা চৌধুরী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে জয়ী করেছিলেন। 2024-এর
লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলটা কিন্তু এক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট। এখানে দেখুন এই আসনটি থেকে 83,619 ভোট পাচ্ছেন, মার্জিন করছেন 13,814 শিরূপা মিত্র, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 2026-এ কী হবে? বিজেপি তো এখানে ভালোভাবে যেহেতু 21-এ ভালো ফল করেছে, তারা সেই জায়গাটা ধরে রাখতে চাইবে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে পাত্তা পায়নি, তারা এখানে পাত্তা পেতে চাইবে, সেটা যে কোনো প্রকারেই হোক, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি হাউ। আবার অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাদের নিজেদের এতদিনের ঐতিহ্য 2024-এ, এমনকি তারা সদ্য যে 88তম ভারতের লোকসভা নির্বাচন হলো সেখানেও তাদের যে ভালো ফল করেছেন শিরূপা মিত্র, তাকে এখানে ভোটে দাঁড় করিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি। তাই এখানে ত্রিমুখী লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই হবে। কি হবে সেটা কিন্তু আগাম বলে দেওয়া যায় না, কেননা এখানে বিজেপি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রত্যেকেই কিন্তু অ্যাক্টিভ রয়েছে। এ ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে? আপনাদের বিরোধী দলের প্রতি কিংবা বিভিন্ন মতাদর্শের দর্শক বন্ধুরা রয়েছেন, তারা বিভিন্ন মতাদর্শের পাশাপাশি বিভিন্ন অভিমত অবশ্যই জানাতে পারেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই এপিসোড দেখছেন সেটা যদি বলেন তাহলে ভালো হয়, তাহলে আপনার জেলা নিয়েও কিন্তু আমরা পরবর্তী এপিসোডে সমীক্ষা নিয়ে আসবো। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, প্রয়োজনের সাথে শেয়ারও করবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র বাধা। আমরা এবারে মালদা জেলার মোট 12টি বিধানসভা আসন নিয়ে একটু কথা বলে নিই। মোট 12টি বিধানসভা আসনে এক একটা বিধানসভা আসন নিয়ে আমরা আলোচনা করলাম। একসঙ্গে যদি 2026-এর মার্চ এপ্রিল মে মাসে যে হবে এই মোট 294টি বিধানসভা আসন, তার মধ্যে মালদা জেলার যে মোট 12টি বিধানসভা আসন রয়েছে সেখানে কোন দল কটা আসন পেতে পারে তা আমরা একটু সম্ভাব্য সমীক্ষা, সম্ভাব্য ফলাফল নিয়ে কথা বলতে পারি। তাহলে দেখতে পাচ্ছি যেখানে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস 12টির মধ্যে 4টি আসন পেতে পারে, খুব বেশি হলে কিংবা খুব কম হলেও। বিজেপি সেই তুলনায় কিন্তু খুব বেশি খুব কম 2টো করে আসন পেতে পারে। আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে এক কথায় জয়ী হবে, এখানে 12টির মধ্যে 6টা আসন পেতে পারে। সিপিআইএম এখানে একটি আসনও পাবে না, আর অন্যান্য যে সকল দলগুলো থাকছে তারাও কিন্তু একটা আসনও পাবে না। এখনও পর্যন্ত বলা চলে এখনও সময় রয়েছে, 1.5 বছর সময় রয়েছে। রাজনীতির ক্ষেত্রে কিন্তু এখনও পরিষ্কার করে বলা যায় না, কেননা এখনও পর্যন্ত রাজনীতির পালাবদল ঘটতে পারে, সময় কিন্তু সে কথা বলবে। এখন পর্যন্ত আপাতত যে সম্ভাবনা দেখতে পাচ্ছি, আপাতত যে রাজনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক উত্তাপ বা রাজনীতির যে গতিবিধি, সেই অনুযায়ী কিন্তু এরকমই একটা সমীক্ষা আসছে। তো এই ব্যাপারে আপনাদের মতামত নিশ্চয়ই থাকবে, বিরোধী মতামত নিশ্চয়ই থাকবে, বিভিন্ন মতাদর্শের দর্শক বন্ধুরা যেহেতু রয়েছেন, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।